সুপ্রিয় দর্শক, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি বাংলা ভিশনের জনপ্রিয় সাপ্তাহিক আয়োজন প্রবাসী মুখ অনুষ্ঠানে। সাথে আছি আমি ইমরুল কায়েস। আজ প্রবাসী মুখের 657তম পর্ব প্রচার হচ্ছে। আজ কথা বলার জন্য আমরা স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেস প্রবাসী আতাউল ইসলাম খানকে। আমি আতাউল ইসলাম খানকে স্বাগত জানাচ্ছি। আমরা প্রিয় দর্শক, আপনাদেরকে বলতে চাই যে আর দুদিন পরেই ঈদ উদযাপিত হবে, ঈদুল আজহা। পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানাচ্ছি এবং শুভেচ্ছার মধ্যে দিয়ে আমরা আজকের এই অনুষ্ঠান শুরু করতে চাই। এবং আমরা আজকে মূলত কথা বলবো ঈদুল আজহা বিশ্বের দেশে দেশে তথা যুক্তরাষ্ট্রে আসলে কীভাবে পালিত হয় সেই বিষয়গুলো নিয়ে কথা বলবো। আতাউল ইসলাম খান, আমি সরাসরি আপনার কাছে চলে যাচ্ছি যে আপনারা এই ঈদ কীভাবে উদযাপন করেন, আপনাদের ঈদ কেমন কাটে? ধন্যবাদ ইমরুল কায়েস এবং বাংলা বিষয়ের টিভির সকল দর্শকদের, বিশেষ করে প্রবাসী দর্শকদের, কারণ আমাদের অনুষ্ঠানটা প্রবাসীদের নিয়েই। আমরাও বাংলাদেশি যারা আছি, বাংলাদেশে যেভাবে ঈদের জন্য সবাই অধীর আগ্রহ উৎসাহ নিয়ে বসে থাকে, আমরাও প্রবাসীরা ওইভাবেই ঈদের জন্য আনন্দ করার জন্য ভাই বোন আত্মীয় স্বজন বন্ধুরা যারা আছে তাদের একসঙ্গেই ঈদের দিন উদযাপন করার জন্য চেষ্টা করি। তবে আমাদের দেশে ঈদের জন্য যেমন সরকারি ছুটি 3 দিন বরাদ্দ থাকে, সঙ্গে আরও অনেকে 2 দিন 4 দিন ছুটি নিয়ে আনন্দ করে। কিন্তু আমাদের প্রবাসে এই ধরনের কোনো ঈদের ছুটি নাই আমাদের। যদি শনিবার অথবা রোববারে হয় তাহলে ঈদের আনন্দটা যেন আমাদের আরও দ্বিগুণ হয়ে যায়। যদি ছুটির দিনে না হয় তাহলে কি করেন? ছুটির দিনে না হলে যারা মনে করেন কাজ করে তারা তাদের বসদের কাছ থেকে ছুটির ব্যবস্থা করে নেয়। ঈদের ছুটি সবাই চেষ্টা করে নেওয়ার জন্য। আর পুরো দিন যদি ছুটি নিতে না পারে তাহলে ঈদের নামাজের জন্য অন্তত 2 ঘন্টা 3 ঘন্টা হয়তো বলে যে আমি দেরিতে আসবো, আমাদের ঈদের নামাজ আছে। ঈদের ছুটি চাইলে কোনো অফিসের কোনো বস কখনো ছুটিটা না করে না, ঈদের ছুটি সবাইকে দেয়, কারণ এটা ধর্মীয় একটা উৎসব, সবাই ধর্ম পালন করবে, এটা এর জন্য ঈদটা পালন করতে পারে। তবে বেশিরভাগই চেষ্টা করে ছুটি নেওয়ার জন্য। আচ্ছা, এইসব মন খারাপ হয় না? ধরেন এই যে আপনি যে কথাটি বললেন, যা আমরা যারা বাংলাদেশে থাকি তারা ঈদের 3 দিন ছুটি, তার সাথে আরও 2 দিন 5 দিন 3 দিন 4 দিন ছুটি নিতে পারি, কিন্তু আপনারা যারা প্রবাসে থাকেন তাদের তো আসলে এই সুযোগটি সব ক্ষেত্রে হয়ে ওঠে না। তখন মানে সব ক্ষেত্রে হয় না এবং সবার জন্য হয় না। হয়তো দেখা যাচ্ছে যে হাজব্যান্ড কাজ করছে, ওয়াইফের অফিসে ছুটি পায়নি, ওয়াইফ অফিস চলে গেছে, হয়তো ছেলের ক্লাস আছে, কাউরি পরীক্ষা আছে, এক্ষেত্রে কোনো মাপ নেই, তারা যার যারটা কাজ সে করে, হয়তো ঈদ একাই ওইভাবে পালন করতে হয়। কিন্তু ঈদের আনন্দটা করে, হয়তো ওই দিন করতে পারলো না, পরের দিন হয়তো আবার আত্মীয় স্বজন বন্ধুরা মিলে হয়তো কোনো বাড়িতে একটা অনুষ্ঠানের আয়োজন করলো যে আসো আমরা সবাই মিলে আজকে ঈদের আনন্দটা করি। হয়তো ঈদের দিন করতে না পারলে পরের দিন করে। আর ঈদের দিন যদি সুযোগ হয়, বিশেষ করে এবার তো আমাদের মন তো খারাপ আসলে হয়ে যায়। অবশ্যই ঈদের আনন্দ, ঈদ একসঙ্গে মন তো খারাপ হয়, এটা তো করার কিছু নেই আর কি, কারণ প্রবাস জীবন তো এমনি কষ্টের জীবন। তারপরে যদি ঈদের আনন্দে যদি সবাই একসঙ্গে করতে না পারে তাহলে আরও বেশি মনটা খারাপ হয়। এবং নিশ্চয়ই সে সময় বাড়ির কথা, দেশের কথা, দেশের আত্মীয় স্বজনের কথা, গিফট পাওয়ার কথা, সালামি কথা, এগুলো সবারই মনে হয়। হ্যাঁ, ওখানেও ওই আমাদের মোটামুটি এখানে যেমন আমরা হঠাৎ করে ঈদের আগের দিন 2 দিন আগে জানতে পারি কবে ঈদ হবে, কিন্তু আমাদের ওখানে মোটামুটি আমি যেখানে থাকি আর কি, লস অ্যাঞ্জেলস ক্যালিফোর্নিয়াতে, আমাদের ওখানে সৌদি আরবের চাঁদ দেখে ওখানে ঈদের সঙ্গে করে তারপরে সমন্বয় করে ঈদের আয়োজন করা হয়, যার ফলে আমরা আগে থেকেই জানতে পারি যে ঈদটা আমাদের কবে। এই যে এই ডিসিশনটা কে দেয়, সিদ্ধান্তটা কে দেয়? আমাদের যেমন তার চাঁদ দেখা কমিটি আছে, আমাদের ইসলামিক যে সোসাইটিগুলো রয়েছে, কমিটি রয়ে গেছে, ওখান থেকে ডিসিশন নেওয়া হয়। এটা কি সেন্ট্রালি, যুক্তরাষ্ট্র সেন্ট্রালি না, আমাদের ওখানে যেটা আছে লস অ্যাঞ্জেলস, হ্যাঁ ওখানে একটা আছে, ওনারাই সাউদার্ন ক্যালিফোর্নিয়া ইসলামিক সেন্টার যেটা আছে, ওনারা ডিসিশন নেয়। নেওয়ার পরে তারপরে সব মুসলিম দেশের যারা প্রবাসী রয়েছেন প্রবাসীদের তখন ওইটিতে সবাই ফলো করে। আবার অনেক সময় দেখা যায় যে 2-1জন, বা এখানেও যেমন মাঝে মাঝে দেখি যে জামাত ঈদের আগের দিন পরের দিনও করে, অনেকেই সৌদি আরবের সাথে মিল রেখে। হ্যাঁ, আমাদের ওখানে হয় কিন্তু কম এটা। যুক্তরাষ্ট্রে দেখা যায় একই সঙ্গে সৌদি আরবকে ফলো করে ওই চাঁদ দেখা কমিটি, ওরা যেদিন ঈদের আয়োজন করে আমরা সেভাবে আয়োজন করি। এবং মনে করেন যে 1 সপ্তাহ 2 সপ্তাহ আগে বা 3 সপ্তাহ আগে যদি চাঁদ দেখে সৌদি আরব, তো অনেক আগে 1 বছর আগে অনেক সময় ক্যালেন্ডার ডিক্লেয়ার দেয়, আমাদের দিন ঈদ হবে, রোজা হবে, তো ওইভাবে প্রিপারেশন নিয়ে থাকে, বলে থাকে। তারপরে আমরা মুসলিম যারা আছে, যারা কেউ পারলে ছুটি নেয়,
বাড়তি ছুটি নিয়ে না, যদি উইকডেতে পড়ে। আর উইকেন্ডে এবার আমাদের রোববারে পড়ছে, সবার জন্য একটু খুবই রোববার তো উইকেন্ডে, সেই কারণে সবার জন্য আনন্দ, ঈদ করবে, কোরবানি দিবে, খুবই মজা একটা হবে। এর সাথে কি বাড়তি একদিন দুই দিন ছুটি নেওয়া যায়? অনেকেই নেয় যাদের সুযোগ আছে তারা, যাদের সুযোগ আছে ছুটি নিয়ে নেয়, যে হয়তো অনেকে ছুটিটা গ্যাপ রেখে দেয়। আবার কেউ চেষ্টা করে, অনেক প্রবাসী যে দীর্ঘদিন দেশে যায় না, ঈদের সময় প্ল্যান করে দেশে যাব। যেমন আমি নিজেই আসছি দেশে আম্মার সঙ্গে এবং ভাই বোনদের সঙ্গে, অনেকদিন পর ঈদ করতে আসি আমি। আচ্ছা, কতদিন পরে আপনি এই যে ভাই বোনদের সাথে বা আপনার আম্মার সাথে ঈদ করার কথা? আমি বোধহয় সর্বশেষ 2004 সালে ঈদ করেছি দেশে দেশে বাংলাদেশে ভাই বোনদের সঙ্গে। তার মানে প্রায় 20 বছর পরে আমি ভাই বোন, আত্মীয় স্বজন, বিশেষ করে আম্মা আছে, তাদের সঙ্গে ঈদ করতে পারবো, এই জন্য আমি আসছি আর কি। আপনার নিশ্চয়ই এবার আনন্দ, অনেক বেশি আনন্দ। যদিও আমার ছেলে মেয়ে ওয়াইফ ওখানে আছে, একসঙ্গে আসার প্ল্যান ছিল, কিন্তু শেষ মুহূর্তে আর শেষ সুযোগটা হয়নি। আমি একটু সুযোগ হওয়াতে আমি একাই চলে আসছি আমার সঙ্গে ঈদ করবো। এরকম আমার মতো অনেক প্রবাসী। আর আরেকটা জিনিস, এবার ঈদ করছে প্রবাসীরা, সামার ভ্যাকেশনটা শুরু হয়ে গেছে দুদিন আগে। সামার ভ্যাকেশন, স্কুল কলেজ যারা পড়ে তারা অনেক হয়তো 6 মাস আগের থেকেই প্ল্যান প্রোগ্রাম করেছে যে এবার যাতে সামার ভ্যাকেশনে আমরা, সামার ভ্যাকেশন তো প্রায় 2 মাস থাকে স্কুলের, বিশেষ করে তো ওইভাবে ফ্যামিলি সবাই পারিবারিকভাবে আগে থেকে ওইরকম একটা টিকিট করে অ্যারেঞ্জ করে রাখছে। বিশেষ করে ওই জন্য ফ্লাইটগুলোতে অনেক বাড়তি চাপ পড়ছে বাড়িতে। আগে থেকে যে বুকিং দিয়ে আসে, কে চয়েস করে রেখে আসে যে এটা আমরা কোরবানি দিব, কিন্তু ওই ঈদের নামাজ পড়েই ওই ফার্মে যেয়ে আপনাকে জবাই করতে হবে। সেটা আমি যেখানে থাকি আমার কাছে শহরের মধ্যে এইগুলো নেই, এগুলো শহর থেকে অনেক দূরে, 50 মাইল 60 মাইল দূরে। সেই ফার্মে যেয়ে জবাই করে, যদি দলীয়ভাবে হয়, আত্মীয় স্বজনরা মিলে একসাথে একজন যায়, তখন সবাই যায়, অথবা প্রতি ফ্যামিলি থেকে একজন যায়, যে হয়তো নামগুলো দিয়ে হালালভাবে যে হয় জবাই করার পরে ফার্মে ওরা মাংসগুলো মেশিনে কেটে কেটে দেয়। হ্যাঁ, কিন্তু খুব বেশি ছোট করতে পারে না, ওইগুলো অনেকে বাসায় এসে ছোট করে আবার ভাগ করে নেয়। এটা একটা পদ্ধতি, এটা আমার ওখান থেকে বেশ দূরে, এবং আনন্দই হয়, অনেক ভিড় হয়। আর আরেকটা, যে কেউ যদি আপনার এই খাসি বা গরুর ফার্মে যেতে না চায়, তাহলে আরেকটা উপায় আছে। আপনার যে সমস্ত বাংলাদেশি ইসলামিক সোসাইটি আছে না, দোকানগুলো আছে, মার্কেটগুলো আছে, এদেরকে নাম দিলে পরে এরাও জবাই করে আপনার মাংস রেডি করে এনে দেয়। কখনো কখনো একদিন বা 2 দিন পর এত চাপ থাকে যে একদিনে হয়তো অনেকগুলো খাসি গরু জবাই করে আপনাকে ভাগ দিতে পারে না। কিন্তু এক্ষেত্রে আমার একটা মানে অভিজ্ঞতার কথা বলি। জি বলেন। মনে করেন যে আপনি যে কোরবানি দিলেন দোকানের মাধ্যমে, হয়তো 7 জন মিলে একটা গরু দিয়েছেন, কিন্তু ওই 7 জন 7টা ভাগ আপনি ঠিকমতো পাচ্ছেন কিনা আপনি নিজেও জানেন না। ও আচ্ছা, সেটা মনিটর করার আপনি শুধু টাকা দিয়ে দিলেন, নাম দিলেন, হালালভাবে জবাই হয়, অবশ্যই হালালভাবে জবাই হয়, কিন্তু ভাগগুলো এবং প্রত্যেকটি মাংসের যেগুলো ভাগ করে করে প্রত্যেকটি পার্ট সবাই পায়, ওইটা আপনি পাবেন না, ওইটা থাকে না, পাওয়া যায় না আমার ধারণা। আচ্ছা। আর খাসি দিতে চাইলেও ওইভাবে আপনি খাসি দিয়ে দিবেন, খাসি আপনার জন্য আলাদা একটা জবাই করে নিয়ে আসবে, কিন্তু খাসির হয়তো পুরো অংশটা আপনাকে দিবে না, বুঝতে পারছেন? কিন্তু ওই আপনার নামে, তারপরে আপনি যেভাবে করতে চান সেভাবে ওরা করে দিবে, কিন্তু অনেক সময় আপনি নির্দিষ্ট সময় এটা পাবেন না। ইচ্ছা মতো হয়তো আজকে কোরবানি, আপনি হয়তো যখন কোরবানি দেওয়ার জন্য তাকে টাকার জন্য দিয়েছেন, হয়তো দেখা যাচ্ছে আপনার সিরিয়ালটা অনেক পরে হয়ে গেছে। তো সেক্ষেত্রে যে আগে নাম দিয়েছে, হয়তো দেখা যাচ্ছে প্রথম ঈদের দিন হয়তো 10টা গরু জবাই করছে, 10 জনের 7 ভাগ করে দিয়ে দিল, সেকেন্ড ডেতে আরও হয়তো 5টা জবাই করছে, এইভাবে হয়তো আপনি সেকেন্ড ডে থার্ড ডে পর্যন্ত চলে যায় কোরবানির ক্ষেত্রে। কিন্তু কোরবানি অনেকেই যারা ফার্মে যেতে পারে না, যেতে চায় না, তারা দোকানে দিতে পারে, ব্যবস্থাটা আছে আর কি, বিকল্প ব্যবস্থা আছে কোরবানি করার মতো। তো ঈদ সম্পর্কে আপনার কাছে জানতে চাইবো যে এই যে গোশতের কথা বললেন বা পশু কোরবানির কথা বললেন, এই গোশত বা মাংস আপনারা কিভাবে ভাগ করেন? ভাগের একটা সমস্যা বলা চলে, কারণ ওখানে তো আমরা জানি যে মাংস আমাদেরকে 3টে ভাগ করতে হয়, একটা নিজের জন্য, একটা আত্মীয় স্বজন, একটা গরিব মানুষের জন্য। জি। তো ওখানে তো গরিব মানুষ নেই, তাহলে ওইটা মাংস গরিব মানুষ নেই, ওখানে মাংস দিবেন কাকে আপনি? সেই ক্ষেত্রে এটা করা হয় আপনার আত্মীয় স্বজন এবং নিজেদের জন্য এই 2 ভাগ করেই দেওয়া হয়। আত্মীয় স্বজন যেটা পায়, আত্মীয় স্বজন আছে, তারপরে হয়তো নেবার যারা আছে বা প্রতিবেশী যে সমস্ত অ্যাপার্টমেন্টের লোকজন থাকে, একা অ্যাপার্টমেন্টে তো অনেক বাঙালি থাকে, হয়তো তাদেরকে ভাগ করে করে দেওয়া হয়।
কিন্তু গরিব মানুষের দেওয়ার যে সুযোগটা নাই, এটা নিজেরাই খেতে হয়। কিন্তু এটা জানি না এখন কিন্তু ইদানিং আবার অনেক যারা ইসলামিক স্কলার রয়েছেন তারা কিন্তু বলেন যে আসলে আমরা যেরকম 3 ভাগের কথা বলি, জি, জি। কেউ কেউ বলেন আর কি যে 3 ভাগ একেবারে ওরকমই হতে হবে, আমরা সেটাই সেরকম জানি, না, হ্যাঁ। জাস্ট কিছু অংশ মানুষকে দিয়ে দিলেই হলো আর কি, কিছু অংশ দিয়ে দিলেই হয়। গরিব মানুষ, আত্মীয় স্বজন এরকম বলে আর কি কেউ কেউ। না, যেহেতু আমাদের ওখানে সুযোগ নাই, সুযোগ থাকলে অবশ্যই প্রবাসীরা আমরা করি, কারণ এত মাংস অনেক সময় একসঙ্গে হ্যাঁ। খাওয়া বা একটা অনেক মাংস হয়তো একজন যদি একটা গরু দেয় তাহলে আপনি জানেন কি অবস্থা, সবাই তো আর ভাগ করে দেন, যার ফলে একটু ভাগের পরিমাণটা বেড়ে যায় আর কি, সবাই ভাগ করেই দিতে চাও যাতে পরিমাণটাও কম থাকে, ভাগ করে দেওয়ার পরে যদি অল্প দিনে কারণ একা একজন দিলে তো আসলে মাংসটা করবে কি, হ্যাঁ সেটা অনেকে দেয়, দিয়ে তার আত্মীয় স্বজন বেশি বেশি করে দিয়ে দেয়, হয়তো বেশি দাম করে দেয়। সেটা একটা কঠিন কঠিন, কারণ সংরক্ষণ করে এত মাংস একটা বড় সমস্যা প্রবাসীদের এই কোরবানি গরুর মাংস ভাগ নেয়। আচ্ছা, আমার মনে একটা প্রশ্ন যাচ্ছে আপনাকে বলি আর কি, যে ধরেন যুক্তরাষ্ট্রের যারা আপনারা আছেন সবাই তো প্রতিষ্ঠিত, সবাই অনেক অনেক রিচ বলা যায়, তো এই যে সবাই রিচ না আমি মনে করি, মোটামুটি আমরা ধরে নিচ্ছি যে বড় একটা অংশ, তো যারা আপনারা কোরবানি করেন, এই যে কোরবানির গোশত ভাগ করতে পারেন না বা ওখানে আসলে গরিব মানুষ, সেটা কি দেশে পাঠানো মানে সংরক্ষণ করে বা প্রিজার্ভ করে বা কোনোভাবে দেশে পাঠিয়ে দেওয়া মাংস পাঠানো দেশে এরকম না, মাংস পাঠানো সম্ভব না আমেরিকা থেকে বাংলাদেশে, তবে একটা বিরাট একটা অংশ এরা বাংলাদেশে টাকা পাঠিয়ে দেয়, মানে কোরবানির যে একটা ধর্মীয় যে নিয়ম বাধ্যবাধকতা আছে, কোরবানিতে যার সামর্থ্য আছে তার কোরবানি দিতে হবে, সেটা ওইভাবে পালন করার চেষ্টা করেন। আর ওখানে যেটা করেন আসলে সবাই একটু জাস্ট একত্রিত হয়ে বা ঈদের দিন না হলেও তো বললাম যেটা পরেও করে, সময় সুযোগ পেলে পরে আনন্দটা করে ঈদ উদযাপন করি। আপনারা নামাজ পড়েন কিভাবে? ও আচ্ছা, নামাজ আমরা যে যে এলাকায় থাকি ওই এলাকায় কখনো আপনার কমিউনিটি সেন্টারে ভাড়া নিয়ে নামাজ করে আয়োজন করা হয়, কখনো স্থানীয় মসজিদরাও অ্যারেঞ্জ করে থাকে, এটাও খারাপ না। কিন্তু মসজিদগুলোতে একসঙ্গে অনেক মুসল্লি সমাগম করা সম্ভব হয় না। যেমন আমি আমার মসজিদ যেখানে আমি নামাজ পড়ি, এটা লস অ্যাঞ্জেলেস ইসলামিক সেন্টার, আচ্ছা, এটা আমাদের বাংলাদেশি লিটল বাংলাদেশ এলাকায় প্রতিষ্ঠিত। এই মসজিদে আমরা 4টা জামাত করি, ঈদের 4টা জামাত হয়। তো এই জামাতের লোকজন আমরা যারা আছি প্রবাসী বাঙালি এবং আশপাশে যে সমস্ত মুসলিম ভাই বোন থাকে এদের নামাজের ব্যবস্থা করে থাকে। আমাদের এই মসজিদের জায়গা খুবই কম, মুসল্লিদের সংকলন হয় না। তো একটা ভালো সংবাদ যেটা আমি আমার এই অনুষ্ঠানের মাধ্যমে প্রবাসী সকল বাংলাদেশিদেরকে জানাতে পারি, যে আমাদের এই মসজিদের জন্য একটা পাশে একটা বিল্ডিং ক্রয় করা হয়েছে $1.3 মিলিয়ন দিয়ে। তো এই মসজিদটা আমরা সংস্কার করে এখানে ইসলামিক সেন্টার, ইসলামিক শিক্ষা স্কুল এবং আমাদের মর্চুয়ারি করার জন্য, যেটা প্রবাসী বাংলাদেশে মারা যাওয়ার পরে একটা লাশ রাখার যে ব্যবস্থা, সেই ব্যবস্থা করা, এবং বৃহৎ আকারে যাতে একসঙ্গে প্রবাসী বাঙালি এবং মুসলিম যারা আছে লিটল বাংলাদেশ এলাকার এই মসজিদটা যেন আমরা প্রতিষ্ঠিত করতে পারি। এজন্য আমি আমার এই অনুষ্ঠানের মাধ্যমে আমি সকল প্রবাসী, শুধু আমি এলাকার কথা বলবো না, এটা আগামী 30শে জুন একটা বড় ফান্ডরেজিং এর আয়োজন করা হয়েছে। তা আপনারা অংশগ্রহণ করতে পারেন। সেই সঙ্গে যারা অন্যান্য দেশে থাকে তারাও লস অ্যাঞ্জেলেস ইসলামিক সেন্টার নামে বিভিন্ন ওয়েতে টাকা পাঠিয়ে এই ইসলামিক শিক্ষা প্রতিষ্ঠানটা বা মসজিদটা প্রতিষ্ঠিত করার জন্য আমি আমার বড় পরিসরে করার সুযোগ সুবিধা হচ্ছে। আমি আশা করি যে যাদের সম্ভব তারা যেন অংশগ্রহণ করে। কতদিন আমি আপনার কাছে ছোট করে জানতে চাচ্ছি যে লিটল বাংলাদেশ, এটা নামটা কি আপনাদের দেওয়া নাকি এটা আসলে এটা ইচ্ছা করলে তো আপনি নাম দিতে পারেন না, এটা সিটির কর্পোরেশনের ওখানকার আর কি, সিটি ওদের একটা রিকোয়ারমেন্ট আছে, ওখানে আবেদন করতে হয়। ওখানে আবেদন করার পরে ওরা যাচাই বাছাই করে দেখে এখানে কতগুলো প্রবাসী আছে, কতগুলো প্রবাসীদের ব্যবসা বাণিজ্য আছে বা অন্যান্য জিনিস সুযোগ সুবিধা আছে, তো এই ধরনের নামকরণ করা যায় কিনা, পারমিশন দেওয়া যায় কিনা। তা আমরা যেটা লিটল বাংলাদেশ, সেটা কোরিয়া টাউনের মধ্যে আমাদের ছোট্ট একটা বাংলাদেশ পরিসরে আমরা থাকি। আবেদন করার পরে এটা প্রায় 12 বছর হয়ে গেছে। তা আমরা ওখান থেকে পারমিশন পাওয়ার পরে ওরা আমাদেরকে এটা ঘোষণা দিয়েছে এবং আমরা এলাকা অফিসিয়াল নাম এখন অফিসিয়াল ভাবে, এবং আমার মনে হয় যুক্তরাষ্ট্রে প্রথম এবং একমাত্র বাংলাদেশি এলাকা যেটা লিটল বাংলাদেশ বলে জায়গা আছে। আচ্ছা, এটা বিশাল 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 ব্যাপার। অন্যান্য কয়েকটা স্টেটে আমরা জানি যে বাংলাদেশিদের অনেকের নামে আছে, রাস্তার নামকরণ আছে, কিন্তু লিটল বাংলাদেশ বলে কোনো জায়গা থাকলে একমাত্র ক্যালিফোর্নিয়া লস অ্যাঞ্জেলেসে আছে। আচ্ছা, এই যে ইসলামিক সেন্টার করার কথা বলছিলেন, এটা আসলে আপনাদের ভাবনায় কি মানে কিভাবে আসলো এবং এর উদ্দেশ্য কি, কেন করতে চাচ্ছেন? এটা প্রথমে আমরা ছোট্ট পরিসরে একটা রুম নিয়ে নামাজ শুরু করলো, প্রবাসী যারা আছে বাঙালিরা
ওইটা করতে করতে যখন মুসল্লি বের হয়ে বেশি মসজিদের মতো করে একটা room মসজিদও না, আসলে একটা মার্কেটের মধ্যে একটা ছোট্ট একটা ঘর নিয়ে নামাজ শুরু করা হয়েছিল, আচ্ছা। রেন্ট নিয়ে। ওটার থেকে আস্তে আস্তে মুসল্লি বাড়তে থাকলো, তখন আস্তে আস্তে পরিকল্পনা করা হলো যেহেতু এখানে নামাজ পড়া যায় না, তারপরে একটা বিল্ডিং ক্রয় করা হলো। করার পরে দেখেন এখানেও প্রচুর বাঙালি এবং মুসল্লি সমাগম হচ্ছে। তখন যেমন মুসল্লি সমাগম হচ্ছে তেমন আমাদের অনেক চিন্তা ভাবনাও বাড়ছে, যেহেতু আমাদের ওখানে বাংলাদেশি যারা ইসলামিক শিক্ষা গ্রহণ করতে চায় অনেকে এই সুযোগ সুবিধাটা পায় না। এই ভাবনা থেকে এই ভাবনা ইসলামিক শিক্ষা যাতে ওখানেই পায়, তারপরে যারা প্রবাসী মারা গেলে সঙ্গে সঙ্গে তো লাশ পাঠানো যায় না, অনেক সময় 2 দিন 3 দিন লাগে, লাশটা রাখার একটা ব্যবস্থা করা দরকার আছে। আমরা প্রবাসী যারা ওখানে সেরকম একটা মর্সিদি করতে পারি। তারপরে ওখানে পার্কিংয়ের সুযোগ সুবিধা কম, যারা অনেক দূর থেকে নামাজ পড়তে আসে অল্প সময়ের জন্য নামাজ পড়ে শুক্রবারের দিন নামাজ পড়ে যাতে চলে যেতে পারে, গাড়িটা রাখতে পারে নির্দিষ্ট জায়গায়, কারণ নির্দিষ্ট জায়গায় গাড়ি না রাখলে আপনাকে আবার ওই টিকিট দেবে, সেটারও একটা সমস্যা রয়েছে। এই সমস্ত কারণে আর ইসলামিক চিন্তাভাবনা যাতে আরও প্রসার করা যায়, শিক্ষাটা যেন আধুনিক মডার্ন করা যায়, আমাদের চিন্তাভাবনা যেগুলো আছে এগুলো যেন নতুন জেনারেশন যার সমস্ত ছেলেমেয়েরা আছে এদের মধ্যে ছড়িয়ে দেওয়া যায়, এরাও যাতে নিয়মিত নামাজি এবং ইসলামী শিক্ষা প্রকৃত শিক্ষা গ্রহণ করতে পারে, এটাও আমাদের প্রয়োজন বলে আমরা মনে করি। জেনারেশনটা অনুষ্ঠান শেষ পর্যায়ে চলে আসছে, আরেকটি জিনিস আপনার কাছে জানতে চাচ্ছি, সেটা হচ্ছে যে আপনারা ঈদ বিনোদনটা আসলে কিভাবে উদযাপন করেন, একদম সংক্ষেপে যদি বলেন ঈদ বিনোদনটা যেভাবে আমরা আত্মীয় স্বজনের বাড়িতে যাই, তারপরে আনন্দ করি, বেড়াই। হ্যাঁ, বাংলাদেশিদের মতো আমরা ঈদ আনন্দ আসলে সবাই করে। বাংলাদেশ যেমন নতুন জামা কাপড় পরে ছেলে মেয়ে নিয়ে বাড়ি বাড়ি যায়, আমরা হয়তো ঈদের দিনও চেষ্টা করি আগের থেকে পোশাক আশাক তো বাংলাদেশ থেকেও পাঠায়, আবার ওখানেও দোকানগুলো থেকে কিনে ঈদের নামাজ পড়েই সবাই চেষ্টা করে, কথা বলেই যায় যে তুমি কি বাসায় থাকবা, থাকলে আমরা আসি, চলো আমরা একসঙ্গে আর এক বাসায় যাই। এইভাবে চেষ্টা করা হয় ঈদের দিনে। যদি ঈদের দিনে সবগুলো বাড়িতে সম্ভব না হয় তখন হয়তো পরের সপ্তাহে আমরা এভাবে 2 সপ্তাহ আমাদের চলে ঈদের আনন্দ, এইভাবে চলতে থাকে। তারপরে আবার আপনার সাংগঠনিকভাবে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান করা হয়, যেটা কোনো অডিটোরিয়াম হতে পারে, পার্কে হতে পারে, যেটা সবাইকে দাওয়াত দেয়, সবাই আবার এই রঙিন পোশাক ঈদের পোশাক আসা ছেলে মেয়ে নিয়ে যে ওখানে আনন্দ করতে। আপনাদের ছেলে মেয়েরা তো আপনারা যেভাবে ছোটবেলায় ঈদ করছেন বাংলাদেশে, বা যে পরিবেশ দেখেছেন, যে আনন্দ উল্লাস, তা আপনাদের যারা পরবর্তী প্রজন্ম সন্তান তারা তো সেখানে পাচ্ছে না। তাদের কাছে কি গল্পগুলো করেন যে আমরা এইভাবে ছোটবেলায় ঈদ করেছি? হ্যাঁ, আমরা সেটা তো গল্প করি সবসময়, তাদের ইসলামিক এবং ঈদ আনন্দ সবকিছুই জানাই। রোজা, বিশেষ করে আমাদের ছেলেমেয়েরা মুসলমান বেশিরভাগই সবাই নামাজ রোজা ঈদ পালন করে, কিন্তু ওইভাবে আমরা যেভাবে করি ওইভাবে ওরা করতে পারে না, কারণ স্কুল থাকে, পরীক্ষা থাকে, ক্লাস থাকে, যারা জব করে কিন্তু ঈদ আনন্দ অ্যাটেন্ড করে। ঈদের দিনে চেষ্টা করে বাবা আমার সঙ্গে সবাই একসঙ্গে ঈদ করার জন্য এবং ঈদের আনন্দ অনুভব করার জন্য আর কি, ঈদের আনন্দটা উপভোগ করার জন্য সবাই করি আমরা। তবে ওই বললাম ঈদের দিনই হয়তো সব আনন্দ হয় না, পরের সপ্তাহে হয়, অথবা পারিবারিকভাবে সাংগঠনিকভাবে সুবিধা মতো ছুটির দিন দেখে সবার যাতে সুবিধা সে ধরনের একটা বড় ঈদের আয়োজন আমরা করে থাকি। যাই হোক, এবার যেহেতু দেশে আসছেন, আপনি আপনার আম্মার সাথে ঈদ করবেন, ভাই বোনদের সাথে ঈদ করবেন, আপনার ঈদ ভালো কাটুক সেই প্রত্যাশা করি। প্রিয় দর্শক, আমরা অনুষ্ঠানের একেবারে শেষ মুহূর্তে চলে এসেছি। আমরা আমাদের আজকের অতিথি ছিল আতাউল ইসলাম খান, তিনি যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেস প্রবাসী। তো তার সাথেই কথা বলছিলাম যে ঈদ প্রবাসীরা কীভাবে উদযাপন করে, সেই বিষয়ে তিনি অনেক চমৎকারভাবে জানালেন। দুঃখ বেদনার মাঝেও প্রবাসীরা তাদের ঈদ উদযাপন করেন, ঈদুল আজহা তেমনটি সবাই ভালোভাবে উদযাপন করতে পারবেন সেই প্রত্যাশা রেখে অনুষ্ঠান শেষ করছি। তবে শেষ করার আগে আমি বিদায় নিচ্ছি। আমাদের আতাউল ইসলাম খান তিনি প্রবাসীদের ঈদ শুভেচ্ছা জানাতে চান, একদম 10 সেকেন্ডে যদি আপনি ঈদের শুভেচ্ছা জানান, আপনার শুভেচ্ছার মধ্যে দিয়ে শেষ করুন। থ্যাংক ইউ প্রবাসী মুখ অনুষ্ঠানের সকল দর্শক শ্রোতাবৃন্দ এবং বাংলা ভিশনের সংশ্লিষ্ট কর্মকর্তাদের, আমাকে আজকের অনুষ্ঠানে আসার সুযোগ দেওয়ার জন্য। এবং আমি অত্যন্ত আনন্দিত যে ঈদে আমি দেশে এসে আবার এরকম একটা অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পেরেছি। আপনার ভাই বোনদের ইচ্ছা করলে আপনি শুভেচ্ছা জানাতে পারেন। হ্যাঁ, আমিও সেই সুযোগটা হাতছাড়া না করে আমি সবাইকে, আত্মীয় স্বজন, বন্ধু এবং সমস্ত প্রবাসী ভাই বোন সবাইকে ঈদের শুভেচ্ছা জানাচ্ছি। ঈদ মোবারক, সবাই ঈদ আনন্দ এবং সৌভাগ্যময় হোক, এটাই আশা করি।